29শে জুলাই 1970 নদিয়া জেলার এক প্রত্যন্ত গ্রাম। হাট শেষে বাড়ি ফিরছে সুমন। আজ হাট থেকে ফিরতে একটু বেশি দেরি হয়েছে তার। সন্ধে হয়ে গেছে। জঙ্গলের রাস্তা ধরে একা পথ ফিরছে সুমন। আর একটু পথ গেলেই তার গ্রাম গৌরীপুর। পথ হাঁটতে হাঁটতে হঠাৎ করে থমকে দাঁড়ালো সুমন। এ কি, জঙ্গলের মধ্যে এই সাদা ধোঁয়াটা কিসের? ঘন সাদা ধোঁয়ার আস্তরণে সামনের পথ প্রায় দেখা যাচ্ছে না বললেই চলে। এই অবস্থায় সে হাঁটবে কি করে? হতবাক হয়ে তাকিয়ে রইল সেই ধোঁয়ার দিকে। এমন সময় সেই সাদা ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো একজন মানুষ। না, মানুষ নয়, বিরাটাকায় দৈত্য। চেহারা আর উচ্চতায় সুমনের দ্বিগুণ। মাথায় বড় বড় দুটো শিং, চোখ দুটো রক্তবর্ণ, ঊর্ধ্বাঙ্গ খালি, বড় বড় কালো লোম সারা শরীরে, নিম্নাঙ্গে একটা লাল লেংটি, দুই হাতে ধরা একটা বিরাটাকার কুঠার। সেই কুঠার নিয়ে সে ধীরে ধীরে এগিয়ে আসছে সুমনের দিকে। সুমন ভয়ে ভয়ে বলল, এ কি, কে তুমি? তার তখন গলা শুকিয়ে আসছে, কারণ সে নিশ্চিত রূপে বুঝতে পারলো এই শয়তান তার কোনো ক্ষতি করার জন্যই তার দিকে এগিয়ে আসছে। শয়তানের বজ্র কঠিন কণ্ঠস্বর সুমনের সারা শরীর কাঁপিয়ে দিল। মৃত্যু, মৃত্যু যে কাউকে ভয় দেখায় না, ভয়ের অনুভূতি করায়। আর এই মুহূর্তে তোর মৃত্যু দাঁড়িয়ে রয়েছে তোর সামনে। ততক্ষণে সেই শয়তান চলে এসেছে সুমনের একদম সামনে, আর তার হাতে ধরা কুঠারটা সে চালিয়ে দিল সুমনের গলা লক্ষ্য করে। কিশোলয় ছোটবেলার সাথী ইউটিউব চ্যানেলে আপনাদের পুনরায় স্বাগত। কিশোলয় অরিজিনালস পরিবেশিত সায়ন রুদ্রর কলমে সিজিলের জাগরণ, শয়তানের বিরুদ্ধে এক দেবীর উত্থানের গল্প। তবে শুরু করা যাক। আচ্ছা দাদু, সিজিল কে? চার বন্ধু অরুণ, পরি, রূপ আর রেখা এখন গোল হয়ে বসে অনন্ত দাদুর কাছে গল্প শুনছে। তাদের সকলেরই বয়স 10 থেকে 12 বছরের মধ্যে। সন্ধে হয়ে এসেছে। প্রায় দিনই এই চারজন অনন্ত দাদুর কাছে আসে গল্প শুনতে। তাদের অনন্ত দাদু খুব ভালো গল্প বলতে পারেন। কখনো ভূতের গল্প, কখনো বা পৌরাণিক কাহিনী তিনি সুন্দরভাবে বলেন তার এই ছোট ছোট বন্ধুদের। অনন্ত দাদুর বয়স 60-এর বেশি। পরিবার পরিজন বলতে কেউ নেই। স্ত্রী অনেক আগেই মারা গেছেন। একটা মাত্র ছেলে ছিল, তাও 3 বছর আগে কলেরাতে মারা গেছে। তাই মনের দুঃখ ভুলতে সন্ধেবেলাটা তিনি এই বাচ্চা ছেলে মেয়েদের সাথে গল্প করেই কাটিয়ে দেন। আর বাচ্চারাও তার মুখে গল্প শুনে খুব খুশি হয়। সন্ধেবেলায় লণ্ঠনের আলোতে আলো আধারির মধ্যে চলে তাদের গল্পের আসর। বলো না দাদু, সিজিল কে? তার আসল পরিচয় কি? অনন্ত দাদুকে আবার কথাটা জিজ্ঞেস করলো পরি। সে কি কোনো দেবী নাকি কোনো রাক্ষসী? বলো না দাদু। না দাদু, আজ তোমাকে বলতেই হবে, এই সিজিল আসলে কে? পরীকে ভোলানোর উদ্দেশ্যে কিছু একটা বলতে চাইছিলেন অনন্ত দাদু, কিন্তু তার আগেই একেবারে নাছোড় বান্দা ভাবেই কথাটা বলে উঠল রূপ। তোমাকে আজ বলতেই হবে, এই গ্রামের লোকেরা কেন কেউ সিজিলের কথা বলতে চায় না। আর সিজিলকে খুব মানে, আবার ভয়ও করে। এই সিজিলের কি এমন রহস্য রয়েছে? হ্যাঁ দাদু, আজ আমরা তোমার মুখ থেকে অন্য কোনো গল্প নয়, এই সিজিলের গল্পই শুনতে চাই। আর জানি দাদু, তুমি কখনো আমাদের
মিথ্যা কথা গল্প বানিয়ে বলবে না। সিজিল যে আসলে কে তা একমাত্র তুমিই আমাদেরকে বলতে পারবে। এ কথা আমরা জানি দাদু। ওরে, তোরা তো আমাকে একেবারে চেপে ধরেছিস। তা তোরা যখন এত করে বলছিস, তখন তো ইনার ব্যাপারে তোদেরকে জানাতেই হবে। তবে হ্যাঁ, কথাটা বলে হঠাৎ করে এদিক ওদিক তাকিয়ে মুখটা একটু নিচু করে সেই বাচ্চাদের দিকে ঝুঁকে অনন্ত দাদু ফিসফিস করে বললেন, তবে বাবারা, আমি যে তোদেরকে তার সম্পর্কে বলেছি সেটা আবার কাউকে বলতে যাস না যেন। কারণ তেনাকে যেমন অনেকে ভক্তি শ্রদ্ধা করেন, তেমনি অনেকে এমন আছে যারা তাকে একদমই পছন্দ করে না, হয়তো তাকে বিশ্বাসও করে না। তাই তোদের মা বাবারা যখন জানতে পারবে আমি তোকে তার কাহিনী বলেছি, তোরা আমার কাছ থেকে তার গল্প শুনতে চেয়েছিস, তখন সম্মানের খাতিরে হয়তো তারা আমাকে কিছু বলবে না, তবে তোদের বকাঝোকা মারধর করতে পারে। আর আমার কারণে তোরা বকুনি খাবি এটা যে আমি চাই না। তোদেরকে যে আমি বড় ভালোবাসি। না না দাদু, আমরা কাউকে বলবো না। এই আমি দিব্যি করে বললুম দাদু, আমরা আমাদের বাবা মাকে কিচ্ছু বলবো না। এবার তো বলো দাদু। নিজের মাথায় হাত রেখে কথাটা বলল অরুণ। ঠিক আছে, তোদের বলছি শোন। সিজিল যে আসলে কি সেটা হয়তো বিশদে বললে তোরা বুঝবি না, তাই একটু সংক্ষেপেই বলছি। সিজিল আসলে কোনো মানুষ নয়, তার কোনো বাস্তব শরীর নেই, একটা ছায়া মাত্র, অতীব সূক্ষ্ম অনুভূতি। অনেকে তাকে দেবী রূপে ভক্তি বলে শ্রদ্ধা করে, আবার অনেকে তাকে অপদেবীও ভাবে। আমরা যেমন হাওয়াকে দেখতে পারি না, কিন্তু হাওয়ার অস্তিত্ব উপলব্ধি করতে পারি, ঠিক তেমনই সিজিল আছে সর্বসময় সর্বস্থানে। এই হয়তো এই সময় এইখানেই দাঁড়িয়ে বা তোদের পেছনে বসে আমার বলা তার নিজেরই গল্প শুনছে। তার মানে দাদু, রূপের সারা গায়ে ভয় কাটা দিয়ে উঠল। ওরে, তোরা অত ভয় পাস না। উনি কখনো কারো ক্ষতি করেন না, অন্তত তার নামে এই অপবাদ তো এত বছর ধরে কখনো শোনা যায়নি। কিন্তু দাদু, তবে মানুষ তাকে এত ভয় পায় কেন? আসলে তার সম্পর্কে যে ভয়টা খুব ছোট থেকেই তোদের মনে গেঁথে দেওয়া হয়েছে। শুধু তোদের কেন, তোদের মা বাবার মনেও বহু বছর ধরে এই সিজিলের সম্পর্কে ভয়টা প্রচলিত রয়েছে। সিজিলের সম্পর্কে বলতে নেই, তার নাম মুখে আনতে নেই, এ বিশ্বাস তাদের বহুকালের। আসলে যাদের চোখে দেখা যায় না তাদের সম্পর্কে সাধারণ মানুষ একটু ভয় পেয়েই চলে, ভাবে সে নিশ্চয়ই কোনো অপশক্তিই হবে। আচ্ছা দাদু, এর জন্ম কিভাবে হয়েছিল? মানে এর উৎপত্তি কোথায়? আহ, মরেছে। এ তো আমায় বড় কঠিন প্রশ্ন করে ফেললি দিদি ভাই। এর উত্তর তো আমিও জানি না। আসলে অনেক বছর আগের কথা তো, সে সময় আমার জন্মই হয়নি। তবে এ কথা তোদেরকে বলতে পারি, এই গ্রামেই সিজিলের বাস। এই গ্রাম ছেড়ে সে কোথাও যায় না, তাই এই গ্রামের বাইরে সিজিলের কথা আর কেউ জানেও না। তাহলে দাদু, এই সিজিল কে, তার রূপ কি তা কেউ জানে না, তবে তাকে সবাই এত মেনে চলে কেন? কারণ ইনি যে ভয়ঙ্করী। একবার যদি ইনি জেগে যায়, তবে মানুষের হত্যা না করে ইনি ক্ষান্ত হন না। আর ইনি জেগে গেলে একটা শরীর খোঁজে, এক নারী শক্তির। আর এই শরীরের মধ্যে প্রবেশ করে সিজিলের আত্মা ভয়ানক। তখন সেই শরীরের ভয়ঙ্কর রূপ ধারণ করে সে। সেই শরীর ততক্ষণ না পর্যন্ত শান্ত হয় যতক্ষণ না পর্যন্ত তার হাতে কোনো মানুষের হত্যা হচ্ছে। আর এই হত্যা এক নারকীয় হত্যা। আর এই শরীর বেছে বেছে এমন মানুষকে হত্যা করে যে মানুষ জীবনে কোনো না কোনো সময়
তার অর্থাৎ সেই নারীর বা সেই পরিবারের কোনো ক্ষতি করেছে বা করার চেষ্টা করেছিল, যার শরীরের মধ্যে সিজিলের আত্মা প্রবেশ করে। কিন্তু দাদু, এই সিজিল জাগে কিভাবে? এই সিজিলকে জাগানোর এক বিশেষ পদ্ধতি রয়েছে। এক বিশেষ উপায়ে মন্ত্র উচ্চারণের মাধ্যমে জাগাতে হবে সিজিলকে। আর তোদের এ কথা বলতে হয়তো আমার গর্ব হচ্ছে, এই মন্ত্র একমাত্র আমিই জানি। অর্থাৎ আমি হলাম সে যে একমাত্র সিজিলকে জাগাতে পারি। আমি ব্যতীত অন্য কেউ এই মন্ত্র জেনেও তার সঠিক উচ্চারণ পদ্ধতি আর মন্ত্র পড়বার অদ্ভুত কৌশল সম্পর্কে জানেই না। তাই সিজিলকে কেউ জাগাতে পারবে না। একটা বিশেষ বই বা বলা চলে পুঁথি, যার মধ্যে এই সিজিলকে জাগানো সমস্ত প্রক্রিয়া লেখা আছে। আমার প্রপিতামহ মানে ঠাকুরদার বাবা নিজের হাতে এই পুঁথিটা লিখেছেন, আর তার থেকেই বংশ পরম্পরায় পুঁথিটা আমাদের কাছেই রয়ে গেছে। কিন্তু দাদু, আমি একটা কথা বুঝতে পারছি না, তিনি যখন এতটাই ক্ষতিকারক, মানে তোমার কথা শুনে যা মনে হচ্ছে, তবে তাকে জাগানোর প্রয়োজন কি? ওরে, তিনি যে গ্রামের রক্ষাকর্তা। একটু মুচকি হেসে কথাটা বললেন অনন্ত দাদু। তিনি জেগে গেলে এই গ্রামের সমস্ত শয়তানকে নিজ হাতে বিনাশ করবেন। তা সে যতই ভয়ানক ভূত, প্রেত, পিশাচ, দৈত্য, দানব যেই হোক না কেন। আর গ্রামকে সম্পূর্ণ বিপদমুক্ত করার পর তিনি আবার চিরনিদ্রায় চলে যাবেন। তখন তাকে আবার না জাগালে তিনি আর উঠবেন না, তার কোনো অস্তিত্বই আর থাকবে না। তবে যে দাদু, তুমি বলেছিলে সিজিল নাকি আমাদের পেছনে বসে তোমার গল্প শুনছে। ও তো আমি তোদের সঙ্গে মজা করে বলেছিলাম। সিজিলকে না জাগালে তিনি কখনো কারো কাছে আসে না। এই গ্রামের লোকেরা যতই তাকে গালমন্দ করুক না কেন, যতই দুষ্টু পিচাচিনী বলুক না কেন, আমার কাছে তিনি আসলে খুবই ভালো। গ্রামের মঙ্গল দায়নি তিনি। তবে হ্যাঁ, এই সিজিলকে জাগানোর একটা বিশেষ শর্ত আছে। আর হ্যাঁ, সেই কারণেই হয়তো সবাই সিজিলকে খারাপ বলে। কি শর্ত দাদু? যেহেতু তিনি রক্ত পিপাসু, তাই রক্তের লোভ দিয়েই তাকে জাগাতে হয়। অর্থাৎ যিনি সিজিলকে আহ্বান করছেন, তিনি তার শরীরের যে কোনো অংশ কেটে সেই কাটা অংশের রক্ত ঘি সহযোগে মন্ত্রপুত জলে নিক্ষেপ করলে তবেই সিজিলের জাগরণ হয়। আর সিজিলকে যে জাগিয়েছে সেই রাতের মধ্যেই তার মৃত্যু ঘটবে, অর্থাৎ পরের দিন সূর্যোদয় সে আর দেখতে পারবে না। তাই ভয় সিজিলকে কেউ জাগাতে চায় না। বাবা দাদু, তাহলে তো উনি খুবই ভয়ানক। ওরে, ওই কারণেই তো। দাদু দাদু, সর্বনাশ হয়ে গেছে। ওদের কথার মাঝখানে হঠাৎ করে ছুটতে ছুটতে তাদের সামনে এলো গ্রাম্য পোশাক পরিহিত একজন যুবক। যুবক বেশ হাঁপাচ্ছিল। তাকে দেখেই মনে হচ্ছিল সে ছুটতে ছুটতেই অনন্তবাবুর কাছে এসেছে, তাকে কোনো একটা সংবাদ জানানোর জন্য। কি হলো রবি, এইভাবে হাঁপাচ্ছ কেন? দাদু, সর্বনাশ হয়ে গেছে দাদু। সুমন মারা গেছে। কেউ মেরে ফেলেছে সুমনকে। সে কি? কে মারলো সুমনকে? জানি না দাদু। জঙ্গলের মধ্যে লাশটা দেখতে পাই। কেউ ওর ধর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। ওর শরীরের পাশেই ওর মাথাটা কাটা অবস্থায় পড়েছিল। অনন্ত দাদুর খাটিয়ার উপর বসে পড়ে ক্লান্তি ভাবটা একটু কাটিয়ে কথাটা বলল রবি। আজকে আমার জঙ্গলের কাঠ কেটে বাড়ি ফিরতে একটু বেশি দেরি হয়ে গিয়েছিল। সন্ধে হয়ে গিয়েছিল তখন। বাড়ি ফেরার পথেই আমি দৃশ্য দেখতে পাই। আশেপাশে কেউই ছিল না, আর থাকলেও অন্ধকারের মধ্যে আমি কাউকে দেখতে পাইনি। আমি দৃশ্য দেখে একেবারে ভয় পেয়ে গিয়েছিলাম, বিশ্বাস করো দাদু। তাই আমি কাঠ ফেলে দিয়েই আমি কিছু বুঝে উঠতে না পেরে দৌড়তে দৌড়তে একদম গ্রামে এসে পড়ি। আর গ্রামে ঢুকে প্রথম তোমাকে এই কথাটা বলি। বাবা, সে কি ভয়ানক কাণ্ড! চলো তো দেখি।
কোথায় সুমনের মৃতদেহটা পড়ে রয়েছে, আর সঙ্গে গ্রামের কিছু লোকজনও নিয়ে যাই। দাদু, আমরাও যাব তোমার সাথে জঙ্গলে। না না বাবারা, তোমরা ছেলে মানুষ, তোমাদের জঙ্গলে যেতে হবে না। ওই দৃশ্য দেখে তোমরা ভয় পেয়ে যাবে। আমরাই রবির সাথে যাই সেখানে, তোমরা বরং তোমাদের নিজেদের ঘরে চলে যাও। রবির কথা মতন অনন্তবাবু আর কিছু গ্রামবাসী যুবক সেখানে গিয়ে দেখল তার কথা ঠিকই। কেউ কোনো ধারালো হাতিয়ারের সাহায্যে সুমনের ধর আর মাথা আলাদা করে দিয়েছে। এই ভয়ানক দৃশ্য দেখে গ্রামের নানা মানুষজন নানা কথা বলতে লাগলো। ইস, কিভাবে মেরেছে দেখো ছেলেটাকে। এরকম নারকীয় কাজ যে কার হতে পারে? মনে হচ্ছে কোনো ডাকাতের কাজ হতে পারে। হয়তো ও সুমনের কাছ থেকে সব জিনিসপত্র লুট করতে এসেছিল, সে দিতে চায়নি বলেই তাকে মেরে ফেলেছে। প্রবীণ গ্রামবাসী পবনবাবুকে কথাটা বলে উঠল গ্রামের যুবক অজয়। না না, ডাকাত এখানে কোথা থেকে আসবে? আমরা তো 3 পুরুষ ধরে এই গ্রামে আছি। কই, গ্রামের ভেতরে বা জঙ্গলে কোথাও ডাকাত আছে বলে তো শুনিনি। অবশ্য বহুদিন আগে এখানে ডাকাত ছিল বলে শুনেছিলাম, তবে গ্রামের জমিদাররা লড়াই করে তাদের তো কবেই মেরে ফেলেছিল। উফ, কি ভয়ানক লড়াই ছিল, প্রায় তো 100 বছর আগে তো হবেই। দাদু, তোমার এই বকবকানি একটু থামাও তো। পবনবাবুকে বেশ একটু ধমকের সুরেই কথাটা বলে রবি অজয়ের দিকে তাকিয়ে বলল, বুঝলি অজয়, সুমনের ওপর নিশ্চয়ই কারো ভয়ানক রাগ ছিল, তাই শত্রুতার বশেই কেউ হয়তো এত নৃশংসভাবে হত্যা করেছে ওকে। ওহে শোনো শোনো, যা হবার তো তা হয়ে গেছে। আপাতত ওর মৃতদেহকে গ্রামে নিয়ে যাবার ব্যবস্থা করো। পরের দিন মধ্যরাত। সুমনের মৃত্যুতে তখন সারা গ্রাম শোকাহত। খুব ভেঙে পড়েছেন সুমনের মা বাবাও। সুমন তাদের একমাত্র সন্তান ছিল। হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল রবির। কেউ যেন ডাকছে তার নাম ধরে, একজন পুরুষ কণ্ঠ। রবি, 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 ওঠো রবি, রবি, ওঠো, ওঠো, এসো আমার কাছে। বিছানা থেকে উঠে পড়ল রবি। তার পাশে শুয়ে থাকা তার স্ত্রী সীতা তখন কিছুই জানল না। সেই কণ্ঠস্বর যেন রবি একাই শুনতে পাচ্ছে, আর সেই কণ্ঠস্বরের মধ্যে এমন এক মোহময়তা রয়েছে যেন সেই কণ্ঠস্বরকে কিছুতেই অগ্রাহ্য করা যায় না। ঘরের দরজা খুলে নিঃশব্দে বেরিয়ে পড়ল রবি। সকলের অলক্ষ্যে সে এগিয়ে যেতে লাগলো জঙ্গলের দিকে। সেই পুরুষ কণ্ঠ যেন তার অদ্ভুত জাদু বলে তাকে ডেকে নিয়ে যাচ্ছে জঙ্গলের দিকে। আয় আমার কাছে রবি, আয় তুই জঙ্গলের মধ্যে আয়, আমি যে অপেক্ষা করছি তোর জন্য। জঙ্গলের ভেতর ঢুকে কিছুটা এগিয়ে যেতেই হঠাৎ করেই যেন রবির জ্ঞান ফিরে এলো। এ কি, সে জঙ্গলের ভেতরে কি করছে? সে তো তার নিজের ঘরে তার স্ত্রী সীতার পাশে শুয়ে ঘুমোচ্ছিল, তবে সে এখানে এলো কি করে? কেউ কি তাকে ঘুমের মধ্যে অজ্ঞান করে দিয়ে নিয়ে এসেছে তাকে এখানে? না না না, তাও বা হয় কি করে? সে তো এখন দিব্যি সুস্থ অবস্থাতে দাঁড়িয়ে রয়েছে, আর তার সামনে এরকম এরকম সাদা ধোঁয়া কিসের? বিষয়টা ভালো মতন বুঝে ওঠার আগেই হঠাৎ করে সেই সাদা ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো এক বিরাটাকার দৈত্য। তার হাতে ধরা রয়েছে এক বিরাটাকার কুঠার। কি, কে তুমি? আমি হলাম তোদের সকলের বন্ধু। আমি ভয় দেখাই না, ভয়ে অনুভূতি করা। কথাটা বলেই সেই দৈত্য একদম রবির সামনে চলে এলো, আর রবি কিছু বুঝে ওঠার আগেই তার গলায় কুঠারটা চালিয়ে দিল। ওগো, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? কে তোমার এত বড় সর্বনাশ করলো? পরের দিন সকালবেলা ভোরবেলা থেকেই রবিকে তার ঘরে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুব ভোরবেলা রবি ঘুম থেকে ওঠে, সীতার ঘুম ভাঙার আগেই।
তাই আজ যখন সীতা ঘুম থেকে উঠে রবিকে ঘরে দেখতে পেল না, তখন সে একটু অবাকই হয়েছিল বটে। কারণ সীতা ভোরবেলা উঠে স্নান সেরে পুজো সেরে খাবার বানিয়ে দিলে তবেই রবি সেই খাবার নিয়ে কাজে বেরোয়, তার আগে সে কোথাও যায় না। কিন্তু আজ যখন ঘুম ভাঙার কিছুক্ষণ পরেও সে রবিকে দেখতে পেল না, তখন প্রথমে একটু অবাক হলেও সে ভাবল হয়তো তাড়াহুড়ো থাকার কারণে সে তার স্ত্রীকে না জানিয়েই কাজে চলে গেছে। কিন্তু যখন সে দেখল তার কাজে যাওয়ার জিনিসপত্র ঘরের মধ্যেই আছে, তখন সে একটু আশ্চর্য হলো বই কি। বাইরে বেরিয়ে রবির বন্ধু বান্ধব অজয়, সতীশ সবার কাছে খোঁজ নিল, কিন্তু কেউই অত সকালবেলা রবির কোনো খবর জানাতে পারল না। সারা গ্রাম খুঁজেও রবির কোনো খোঁজ পাওয়া গেল না। আর ঠিক তখনই জঙ্গল থেকে কাঠুরেরা এসে খবর দিল যে জঙ্গলে রবির মুন্ডু কাটা লাশ পড়ে আছে। তারা পাশের গ্রামের লোক হলেও প্রায় রবির সাথে কাজ করতে বলে রবিকে চিনত। তুমি তো কোনোদিন কারো কোনো ক্ষতি করনি, তবে কে এত বড় শয়তান আছে যে তোমাকে এইভাবে মারলো? শান্ত হও বৌমা, যা হবার হয়ে গেছে, এখন কেঁদে আর কি করবে বলো? রবির মুন্ডুহীন মৃতদেহের পাশে বসে হাপুস নয়নে কেঁদে চলেছে সীতা। আর তাকে একটু সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে কথাটা বললেন অনন্ত দাদু। গ্রামের সমস্ত লোকই তখন সেখানে জড়ো হয়েছে। অজয়, সতীশ, গীতা প্রভৃতিরা। অজয় চিন্তিতভাবে বলল, আচ্ছা, আমাদের এই গ্রামে কি হচ্ছে বলতো? 2 দিন 2 জন জল জ্যান্ত মানুষকে এইভাবে মেরে ফেলা হলো। সতীশ উদ্বিগ্নভাবে বলল, কি জানি, বুঝতে পারছি না। নিশ্চয়ই এমন কেউ আছে যার শত্রুতা রবি আর সুমন দুজনের সাথেই ছিল, তাই দেখ দুজনকে এইভাবে মেরেছে। দেহ থেকে মাথাটা আলাদা করে কিছুই বোঝা যাচ্ছে না। আরেকটা জিনিস দেখেছো দাদা? সুমনদাকে না হয় সন্ধেবেলা মেরেছে, তখন সুমনদা বাড়ি ফিরছিল, কিন্তু রবি তাকে মেরেছে হয় কাল রাতের বেলা, নয় আজ ভোরবেলা। হয়তো কাল রাতের বেলাতেই। কিন্তু দাদা, অত রাতের বেলাতে রবি তার জঙ্গলের মধ্যে কি কারণে এসেছিল তাও কাউকে না জানিয়ে, নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো কারণ আছে। কথাটা বলে উঠল সতীশের ছোট বোন গীতা। সে এখন 9ম শ্রেণীতে পড়ে। এই বয়সেই যথেষ্ট সাহসী এবং বুদ্ধিমতী সে। কি এমন কারণ থাকতে পারে? হয়তো এমনও হতে পারে সুমনকে যে মেরেছিল তাকে রবি দেখে নিয়েছিল। সেই হয়তো মাঝরাতে রবিকে ডেকেছিল তাকে কিছু বলবে বলে, আর সেই কারণেই সে এসেছিল এখানে তার সাথে দেখা করবে বলে। আর শয়তানটা রবিকেও মেরে ফেললো, এরকমটাও তো হতে পারে। সে যেই হোক, তাকে শীঘ্রই খুঁজে বার করতে হবে আর যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। আমার মন বলছে এই শয়তান সহজে থামবে না। আর ও কোনো সাধারণ মানুষও নয়, আরো অনেক নৃশংস হত্যাই হয়তো সে করবে। অনন্ত দাদুর এই কথা শুনে অবাক হয়ে গেল অজয় সহ গ্রামের সকলে। অর্থাৎ এমন নারকীয়ভাবে কোনো মানুষের হত্যা যে করতে পারে, সে কোনো অশরীরী বা নরপিশাচ, অপদেবতাও হতে পারে। গ্রামের লোকেদের শেষ করে দিতেই সেই গ্রামে পা রেখেছে। সর্বনাশ করবে, এই গ্রামের সর্বনাশ সে করবেই। আমাকে কিছু একটা করতেই হবে, যে করেই হোক। এই শয়তানের হাত থেকে গ্রামকে বাঁচাতেই হবে। হে এক মনে কথাটা বলতে বলতে সেই স্থান ছেড়ে চলে গেলেন অনন্ত দাদু। সতীশ, অনন্ত দাদু ওসব কি বলে গেলেন? শয়তান, গ্রামের লোকেরা শেষ হয়ে যাবে, আমি তো কিছুই বুঝলাম না। অনন্ত দাদু চলে যাওয়ার পর বেশ অবাক হয়ে কথাটা বলল অজয়। কি জানি, আমি তো কিছু বুঝলাম না। তবে উনি যখন বলেছেন তখন তো ওনার কথার নিশ্চয়ই কোনো তাৎপর্য আছে। পরে সময় করে শোনা যাবে। এখন রবির মৃতদেহটা তো সৎকারের ব্যবস্থা করতে হবে। অনন্ত দাদুকে গ্রামের সকলেই খুব ভালোবাসে এবং ভক্তি শ্রদ্ধা করে।
এর কারণ হিসাবে অবশ্য বলা যেতে পারে ওনার সকল বিষয়েই অগাধ জ্ঞান। কোনো পূজার আচার অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন রকম তন্ত্র মন্ত্র জ্যোতিষশাস্ত্র সকল বিষয়েই উনি পারদর্শী। এছাড়াও তার বাড়িতে নানা রকম পুঁথিও রয়েছে, যার মধ্যে ধর্মকথা, চিকিৎসা কথা, আয়ুর্বেদ, নানা ভেষজ গাছপালার উপকারিতা সেই সব সম্পর্কেও নানা পুঁথি আছে। তাই উনি যে অকারণে কোনো কথা বানিয়ে বলবার মানুষ নন, সে কথা সকলে ভালো করেই জানে। তাই ওনার কথায় গ্রামবাসীরা তেমন চিন্তিত না হলেও একেবারে যে তার কথাকে নস্যাৎ করে দিল এমনটাও নয়। আমাকে কিছু করতে হবে। এ গ্রামের কোনো মানুষকে আমি আর কিছুতেই কোনো সংকটের মুখে পড়তে দেব না। এতে গ্রামের লোকেদের কেউ আমার পাশে থাকুক আর চাই নাই থাকুক, আমার তাতে কিছু যায় আসে না। ঘরে ঢুকে দরজা বন্ধ করে নিজের মনেই কথাটা বলে উঠলেন অনন্ত দাদু। রবির মৃতদেহ দাহ করে যখন সকলে গ্রামে ফিরল তখন সূর্যাস্ত হয়ে গিয়েছে। তাদের গ্রামে কোনো শ্মশান নেই। শ্মশান তাদের গ্রাম থেকে একটা গ্রাম পরে। সেই শ্মশানের মধ্যেই এখন বসে আছে একজন তান্ত্রিক গোছের মানুষ। বেশ লম্বা চওড়া এই মানুষটার খালি গা, গলায় রুদ্রাক্ষের মালা, পরনে লাল রঙের ধুতি, আগুন জ্বালিয়ে বসে সেই তান্ত্রিক হয়তো কোনো যজ্ঞ করছে। ছাড়বো না, আমি তোদের কাউকে ছাড়বো না, তোদের সবার মৃত্যুর কারণ হব আমি। সেদিন তোরা আমাকে অপমান করেছিলিস, আমাকে গ্রাম থেকে বার করে দিয়েছিলিস, মাথা নিচু করে সেদিন আমাকে চলে আসতে হয়েছিল, তার প্রতিশোধ তো আমি নেব। একে একে তোদের সকলকে মারবো আমি। তখন মধ্যরাত। হঠাৎ করে অজয়ের ঘুমটা ভেঙে গেল। কেউ যেন ডাকছে তার নাম ধরে, অজয়, উঠে ঘরের দরজা খুলে নিঃশব্দে বাইরে বেরিয়ে এলো অজয়। নিজের ঘরে দরজা বন্ধ করে একটা পুঁথি খুলে চোখ বন্ধ করে বসে আছেন অনন্ত দাদু। হয়তো কোনো মন্ত্র উচ্চারণ করছেন নিজের মনে। ডান হাতে ধরা এখন একটা ছোড়া। পুঁথির ঠিক পাশেই একটা সরার মধ্যে জল রাখা আছে, আর রাখা আছে একটা ছোট্ট ঘিয়ের শিশি। অনন্ত দাদু হঠাৎ করে সেই ছোড়া চালিয়ে দিলেন বাঁ হাতের বুড়ো আঙুলে। অনন্ত দাদুর আঙুল কেটে রক্ত বেরোতে লাগলো। সেই রক্তের কিছুটা ফোঁটা মেঝেতেও পড়ে গেল। যন্ত্রণায় অনন্ত দাদুর মুখের অভিপ্রায় বদলে গেল। তার হাত থেকে রক্তাক্ত ছোড়াটা পড়ে গেল। ঘিয়ের শিশিতে অন্য হাতের আঙুল ঢুকিয়ে সেখান থেকে একটুখানি ঘি নিয়ে সেটা সরার জলে ছিটিয়ে দিলেন। তারপর নিজের হাতের রক্তের দু ফোঁটাও তিনি ফেলে দিলেন সরার জলে। মা, মা, তুমি জাগ্রত হও মা। এই গ্রামের বিপদে তুমি সবাইকে রক্ষা করো মা। আমি তোমাকে আহ্বান করছি মা। ওদিকে তখন অজয় পৌঁছে গেছে জঙ্গলের মধ্যে। সেখানে আবার সাদা ধোঁয়ার মুখোমুখি হয়েছে সে। ধোঁয়া থেকে সেই দৈত্য বেরিয়ে এসে তার গলায় কুঠারের আঘাত করতেই যাবে, এমন সময় অজয় পেছন থেকে শুনতে পেল এক নারী মূর্তির আওয়াজ। ওকে তুই ছেড়ে দে শয়তান। নারীর গম্ভীর কণ্ঠস্বর শুনে পেছনে তাকিয়ে অজয় অবাক হয়ে গেল। কি তুমি? নারী মূর্তি তখন এগিয়ে এসেছে সেই দৈত্যের দিকে। তার মাথার চুল অবিন্যস্ত, চোখ দুটো রক্তবর্ণ। হাত দিয়ে সে চেপে ধরল দৈত্যের গলা। তার প্রচণ্ড বাহু বন্ধনীতে সেই দৈত্যের প্রাণ প্রায় ওষ্ঠাগত। 1 বছর আগের কথা। গ্রামের পুকুর থেকে কলসি করে জল ভরে বাড়ির দিকে ফিরছিল সীতা। তার তখনও রবির সাথে বিয়ে হয়নি। বিকেলের দিকে গ্রামের এই দিকটা বেশ নির্জনই থাকে। হঠাৎ করে তার সামনে এসে দাঁড়ালো সুজন। সুজন এই গ্রামেরই ছেলে আর অজয়দেরও বন্ধু বটে। তবে তার স্বভাব চরিত্র মোটেই ভালো নয়।
বড়ই বখাটে ছেলে, আর সারাদিন তারই খেয়ে পড়ে থাকে। এ কি সুজন, তুমি এখন এখানে? সীতা, আমি তোমাকে ভালোবাসি সীতা, আর তোমাকেই বিয়ে করতে চাই। তোমাকে কতবার বলেছি না আমি তোমাকে ভালোবাসি না? পথ ছাড়ো, যেতে দাও আমাকে। আজ আমি চলে যাব বলে তো এখানে আসিনি সুন্দরী। এ কি, এটা কি করছো তুমি? হঠাৎ করে সীতার সামনে এসে তার হাতটা শক্ত করে চেপে ধরল সুজন। তার হাত থেকে জলের কলসিটা পড়ে গিয়ে ভেঙে গেল। আজ আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। তোমার সমস্ত জেদ আমি আজ শেষ করে দেব। সুজন, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি। সুজন সীতাকে জোর করে নিজের ঘাড়ের উপর তুলে নিয়েছে। আমাকে ছেড়ে দাও বলছি। সুজন ততক্ষণে সীতাকে নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগলো। সেই দৃশ্য দেখলো নদীর কিছুটা দূরে খেলতে থাকা দুইজন 7-8 বছরের বাচ্চা ছেলে। তারা তখন ছুটে গ্রামের দিকে গিয়ে রবিকে খবরটা দিল। রবিদা, সীতা দিদিকে সুজয়দা জোর করে জঙ্গলের দিকে নিয়ে গেছে। ওদিকে রবি তখন সীতাকে জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে তাকে ফেলে দিল মাটির উপর। হঠাৎ পড়ে যাওয়াতে সীতার হাতের খানিকটা অংশ ছড়ে গেল। সুজন সীতার পাশেই হাঁটু গেড়ে বসে পড়ল। সীতারানী, আজ তোমার অহংকার আর জেদ আমি ভেঙে দেব। না সুজন, ছেড়ে দাও আমাকে। তোমাকে ছেড়ে দেব বলে তো আমি এখানে আনিনি না। আজ আমার সব ভালোবাসা আমি আদায় করে ছাড়বো। সুজন সবে সীতার শরীরের পোশাকে হাত দিতে যাবে, এমন সময় হঠাৎ এক ঘুষির আঘাত এসে পড়ল সুজয়ের চোয়ালে। অকস্মাৎ এরকম আঘাত সামলাতে না পেরে সুজন পড়ে গেল ডান দিকে মাটির ওপরে। তার ঠোঁট কেটে গিয়ে রক্ত বেরোতে লাগলো। হারামজাদা, তোর সাহস হলো কি করে আমার সীতার গায়ে হাত দেওয়ার? আজ আমি তোকে মেরেই ফেলবো। প্রচন্ড রাগের সাথে কথাটা বলে রবি সুজনের সামনে এগিয়ে এসে তার গেঞ্জি ধরে তাকে টেনে তুললো মাটি থেকে। তারপর আবার তার মুখে মারল এক ঘুষি। ওকে ছেড়ে দে রবি। রবির সাথে সাথে তখন তার বন্ধু অজয়, সুমন, সতীশ সেখানে এসে উপস্থিত হয়েছে। সীতার হাত ধরে তুলে ধরল সুমন। তুই ঠিক আছিস তো সীতা? হ্যাঁ সুমনদা, আমি ঠিক আছি। তুই শান্ত হ রবি। রবির সামনে এসে তার হাতটা ধরে কথাটা বলল অজয়। ওর বিচার গ্রাম পঞ্চায়েত করবে। কাল পঞ্চায়েতে সভা বসবে, তখন তার এই অন্যায়ের উপযুক্ত শাস্তি হবে। এখন চল, সীতাকে নিয়ে গ্রামে যাই আমরা। ও রবিকে শান্ত করে নিয়ে গেল অজয়। পরের দিন গ্রামে পঞ্চায়েতের বিচার বসলো, আর বিচারে সুজনের এই শাস্তি হলো যে তার মাথা ন্যাড়া করে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে, আর কোনোদিন এই গ্রামে থাকতে পারবে না সে। ন্যাড়া অবস্থাতে মাথা নিচু করে সেদিন গ্রাম থেকে চলে যেতে হয়েছিল তাকে। বর্তমান সময়ে শ্মশানে যজ্ঞের আগুনের সামনে এখন বসে আছে সুজন, যার এখন তান্ত্রিকের বেশ। হঠাৎ করেই কয়েকটা আগুনের জ্বলন্ত শিখাকে সামনের দিকে এগিয়ে আসতে দেখলো সুজন। সে স্পষ্টই বুঝতে পারল কেউ হয়তো মশাল হাতে তার দিকে এগিয়ে আসছে। তবে কি গ্রামের লোক সব জেনে গেছে আর তাকে হত্যা করতে এদিকেই এগিয়ে আসছে? না, আমাকে পালাতেই হবে। এই স্থান ছেড়ে যে করেই হোক আমাকে পালাতেই হবে। কোথায় পালাচ্ছিস শয়তান? আজ যে আমার হাত থেকে তোর নিস্তার নেই। সুজন গ্রামের লোকেদের উপস্থিতির আভাস পেয়ে উঠে দাঁড়িয়ে পেছন ঘুরে পালাতেই যাবে, এমন সেই নারী মূর্তিকে পেছনে দাঁড়িয়ে দেখে সে একেবারে হতবাক হয়ে গেল। এই নারী মূর্তি তার পরিচিত। 1 বছর পরে তাকে দেখলেও সীতাকে চিনতে তার কোনো রকম অসুবিধাই হয়নি। এক সময় এই সীতার প্রেমেই তো সে পাগল ছিল, কিন্তু আজ কোন সীতাকে দেখছে সে? তার সেই শান্ত রূপটা তো আর নেই, বরং তার বদলে তার মধ্যে দেখা যাচ্ছে এক ভয়ানক উগ্র রূপ। চোখ দুটো রক্তবর্ণ, মাথার চুল অবিন্যস্তভাবে ছড়িয়ে গেছে চারিদিকে। এ কি সীতা? তুমি এখানে? সীতা নয়, সিজিল আমি। বুঝলি সিজিল, তোর মতো শয়তানকে বিনাশ করার জন্যই আমাকে জাগানো হয়েছে। খানিক বিস্ময়ের সাথে সীতাকে এই গভীর রাতে এইভাবে উপস্থিত হতে দেখে
কথাটা বলতে যাচ্ছিল সুজন, কিন্তু তার আগেই অত্যন্ত গম্ভীর কণ্ঠে কথাটা বলে উঠল সীতা। তার এই গলার স্বর এতই অদ্ভুত আর ভয়ানক যে এই গলার স্বর শুনলেই মনে আলাদা একটা ত্রাসের সঞ্চার করে। বল বল কেন মেরেছিলি আমার স্বামীকে? আর গ্রামের ছেলেদেরও মেরেছিলি। তোর মন্ত্র বলে কি ক্ষতি করেছিল ওরা তোর? তুই তোর নিজের শাস্তি পেয়েছিলি। একজন নারীর উপর অত্যাচার করার দুঃসাহস দেখিয়েছিলি তুই, যার কারণে গ্রাম ছাড়া হতে হয়েছিল। আর সেই কারণে রাগের বশে হয়ে তুই ওদের জীবনই নিলি। না না, তুমি এগোবে না, তুমি একদম এগোবে না বলছি আমি। আজ আমি তোকে শেষ করে ফেলবো। এক পা করে পেছোতে ভয়ে ভয়ে কথাটা বলতে লাগলো সুজন, কিন্তু ততক্ষণে সীতা তার হাত বাড়িয়ে সুজনের গলাটা টিপে ধরেছে। তার হাতটা হঠাৎই অস্বাভাবিক রকমের লম্বা হয়ে গেছে, আর সীতার গায়ের জোরও যেন বেড়ে গেছে প্রায় 4 গুণ। কিছুতেই তার বাহু বন্ধনী থেকে নিজেকে ছাড়াতে পারছে না সুজন। এতগুলো মানুষকে হত্যা করার অধিকার ছিল না। না না, ছাড়ো আমাকে, আমার ভুল হয়ে গেছে। আর কখনো আমি কথা বলতে তখন খুবই কষ্ট হচ্ছে সুজনের। সীতা তখন তার গলাটা শক্তভাবে চেপে ধরে ধীরে ধীরে তার শরীরটাকে মাটি থেকে শূন্যে তুলে ধরেছে। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে 2 হাত দিয়ে সীতার হাত থেকে নিজেকে মুক্ত করতে চেয়েও কিছুতে পেরে উঠছে না সুজন। সীতার মুখ থেকে তখন অদ্ভুত রকমের একটা শব্দ বেরোচ্ছে, যেন প্রচন্ড রাগে সে ফুঁসছে। সীতা, ওকে ছেড়ে দাও সীতা। ততক্ষণে গ্রামের লোকেরা মশাল হাতে সেই স্থানে এসে উপস্থিত হয়েছে, আর সীতাকে সেই অবস্থাতে দেখে তারা সকলেই ভীত আর বিস্মিত হয়ে গেছে। তবে বর্তমানে তারা যাকে দেখছে সে যে আসলে সীতা নয়, সিজিলের আত্মা যে ভর করেছে তার উপর, সেটা সকলেই ভালোভাবে বুঝতে পেরেছে। সেই বিরাটাকার দৈত্যকে হত্যা করতে দেখে অজয় বুঝতে পেরেছিল যে সিজিলের আত্মা সীতার উপর ভর করেই তাকে বাঁচিয়েছে মৃত্যুর হাত থেকে। তারপর দৈত্যের মৃত্যুর পর সীতাকে অর্থাৎ সেই সিজিলকে বনের ভেতরে চলে যেতে দেখেই অজয় বুঝতে পেরেছিল যে এখনো সম্পূর্ণভাবে দুষ্টের বিনাশ হয়নি। এই সমস্ত পরিকল্পনার আসল মাথা অর্থাৎ যে শয়তান এই দৈত্যকে জাগিয়ে একে একে হত্যা করছে গ্রামের সকল যুবককে, তাকে সম্পূর্ণভাবে বিনাশ করার জন্যই সীতা চলেছে রণংদেহী মূর্তিতে। অজয় ভালোভাবেই বুঝতে পেরেছিল যে তার একার পক্ষে সীতাকে শান্ত করা কিছুতেই সম্ভব হবে না। তাই সে ছুটে চলে গিয়েছিল গ্রামে। গ্রামবাসীদের সাথে নিয়ে তারা সীতাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এলো। মা, তুমি ওকে ছেড়ে দাও। না, ওকে আমি ছাড়বো না। ওই যত নষ্টের গোড়া শেষ করে দিয়েছিল আমাদের গ্রামটাকে। প্রায় চেঁচিয়ে বৃদ্ধ প্রবণ বাবুকে কথাটা বলল সীতা। অন্যদিকে তখন সুজনের চোখ বুজে গেছে। ইহলোকের মায়া ত্যাগ করে তার ঘাড় তখন বাদিকে হেলে পড়েছে। সীতা মুক্ত করে দিল সুজনকে, আর সুজনের মরদেহটা মাটিতে পড়ে গেল। আর ঠিক সেই সময় সীতার শরীর থেকে কালো ধোঁয়ার মতন কিছু একটা বেরিয়ে গেল, আর সীতাও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। সীতা, সীতা। সীতার অচেতন শরীরটার সামনে তখন এগিয়ে এলো অজয় সহ গ্রামের বাকি যুবকেরা। পাশেই পড়ে থাকা সে তান্ত্রিকের মরদেহটার দিকে তখন কারোরই খেয়াল নেই। তারা যদি সেই তান্ত্রিকের মুখটা ভালো করে দেখত তবে নিশ্চয়ই বুঝতে পারত যে সে এক সময় তাদের গ্রামেরই ছেলে ছিল। পবনবাবু শান্তভাবে বলে উঠল, ওকে তোমরা গ্রামে নিয়ে যাও বাবারা, ওর কিচ্ছু হবে না। সিজিলের আত্মাও শরীর থেকে বেরিয়ে গেছে, একটু পরেই ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। কিন্তু পবন দাদু, সিজিলের আত্মাকে এমন ভাবে জাগালো কে? কে নিজের জীবন বাজি রেখে গ্রামকে বাঁচালো? কে আবার জাগাবে? আমাদের অনন্তই জাগিয়েছে। সে ছাড়া আর সে মন তো জানেই বা কে। সতীশের কথা শুনে মৃদু হেসে বললেন পবনবাবু। অজয় ও বাকি সকলের সমস্বরে চেঁচিয়ে উঠল, অনন্ত দাদু। পবনবাবুর কথা শুনে সকলে হতবাক হয়ে গেল। হ্যাঁ, এখন গ্রামে গিয়ে দেখো, ওর ঘরে ও সদ্য মরদেহটা পড়ে রয়েছে। এই গ্রামের মানুষদের বাঁচানোর জন্য তো নিজের জীবনকে শেষ করে দিল। কি আর করার,
ভালো মানুষরা হয়তো এরকমই হয়। কথাটা বলে এক গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন পবন বাবু। নাও তোমরা এবার তাড়াতাড়ি করো, সীতা মাকে ওর ঘরে রেখে এসে আমাদের অনন্তর বাড়িতে যেতে হবে। বেচারা অনন্ত সৎকারের ব্যবস্থা তো আমাদেরই করতে হবে, ওর যে নিজের বলতে আর কেউ নেই। শুনছিলেন আমাদের বিশিষ্ট বন্ধু সায়ন রুদ্রর কলমে কিশলয় অরিজিনালস পরিবেশিত গ্রাম বাংলার ভূতের গল্প সিজিলের জাগরণ। গল্পটিতে যারা রূপদান করেছেন তাদের নামগুলো আমরা একবার জেনে নিই। অনন্ত দাদুর ভূমিকায় অঙ্কিত, দৈত্য, কথক এবং সতীশের ভূমিকায় অয়ন, সুমনের ভূমিকায় দীপঙ্কর, অরুণের ভূমিকায় নিলয়, পরীর ভূমিকায় স্নেহা, রূপের ভূমিকায় উজ্জ্বল, রেখার ভূমিকায় মৌসুমী, রবির ভূমিকায় রাজাদিত্য, সীতার ভূমিকায় শ্রী, অজয়ের ভূমিকায় উজ্জ্বল, গীতার ভূমিকায় অয়ন্তিকা, পবনবাবুর ভূমিকায় দীপঙ্কর, সুমন এবং সুজনের ভূমিকায় নিলয়। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। আপনারা আপনাদের গল্প পাঠাতে পারেন ডেসক্রিপশনে দেওয়া আমাদের মেল আইডিতে। আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক ডেসক্রিপশনে। ধন্যবাদ। সাথে থাকবেন। আরও অনেক রহস্য, ভৌতিক, কৌতুক, অরিজিনালস গল্প নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। একটি বিশেষ ঘোষণা, প্রতি রবিবার আমাদের বিশেষ নিবেদনগুলি শুনতে ভুলবেন না কিন্তু। তবে আজকে আসি, বিদায়।